চ্যাপ্টার ৩০৭ ডন প্যালাডিন। তোমাকে মেরে ফেলব? এরকম অদ্ভুত অনুরোধ ক্লাইন আগে কখনো শোনেনি। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না এই কথার কি উত্তর দেওয়া উচিত। তার মনে একটু সন্দেহ জাগল যে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। বিশপ উট্রাভস্কি চোখ খুলে নিচু হয়ে ক্লাইনের দিকে তাকাল। আমার ভেতরের সেই পুরনো মানুষটাকে মেরে ফেল। ফাদার, কথা বলার সময় মাঝখানে এত বড় বিরতি না দিলেও তো পারেন, ক্লাইন মনে মনে ভাবল। সে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, পৌরাণিক কাহিনী বা রূপকথাতেও তো এমন কোনো গল্প নেই যেখানে কেউ অতীতে ফিরে যেতে পারে। আপনার এই কাজটা মনে হয় একমাত্র ৭ জন ঈশ্বরই করতে পারবেন। না, আমি সেই অতীতের কথা বলছি না। আমি বলতে চাইছি আমার অতীতের সেই আমিত্বের কথা যে এখনও মরেনি, বরং আমার হৃদয়ের অতল গভীরে বাস করছে। ক্লাইন তখনও বিভ্রান্ত হয়ে আছে দেখে সেই কুঁজো বিশপ আবার বলল, আমার পুরনো আমি মারপিট আর খুনোখুনি করতে খুব ভালোবাসত। আমার অনুশোচনার কারণে সে পুরোপুরি মরে যায়নি। আমি স্পষ্ট বুঝতে পারি যে সে এখনও আমার শরীরের ভেতরেই বেঁচে আছে, সবসময় সবকিছু দখল করার জন্য ছটফট করে। আমি তাকে অনবরত চেপে রাখার চেষ্টা করছি। আমি চাই প্রার্থনা, কৃচ্ছ্রসাধন আর ধর্মপ্রচারের মাধ্যমে সে যেন মুক্তি পায়, সে যেন সত্যি আর্থ মাদারের শিক্ষায় বিশ্বাস করতে শুরু করে এবং আমার সাথে এক হয়ে যায়। সহজ কথায় বললে, আপনার অতীতের ছাপ অনেক বেশি গভীর, আর সেটা বর্তমান জীবনের সাথে সাংঘর্ষিক, যার ফলে আপনার ভেতর একটা দ্বৈত ব্যক্তিত্ব তৈরি হয়েছে ছদ্মমনোবিদ। আর কিবোর্ড ওয়ারিয়র ক্লাইন মোরেত্তি মনে মনে একটা প্রাথমিক ধারণা করে নিল। সে একটু ভেবেচিন্তে বলল, এটা আসলে একটা মানসিক সমস্যা। আমার মনে হয় আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া সবচেয়ে বেশি জরুরি। আমি সেটাও চেষ্টা করেছি। হয়তো তুমি জানো না, আর্থ মাদারের চার্চের নিয়ন্ত্রণে থাকা বিয়ন্ডার পাথওয়েতে ডক্টর নামের একটা সিকোয়েন্স আছে, যাকে প্রাচীনকালে হিলিং পেস্টার বলা হতো। তারা আমার সমস্যাটা নিয়ে পড়াশোনা করেছে এবং তাদের ধারণা এটা শুধুমাত্র সাধারণ কোনো মানসিক রোগ নয়, এর সাথে নিয়ন্ত্রণ হারানোর একটা ঝুঁকিও মিশে আছে। যদি আমার ভেতরের সেই পুরনো মানুষটা বর্তমান আমাকে হারিয়ে দেয়, তবে আমি নিঃসন্দেহে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব এবং একটা দানবে পরিণত হব। উট্রাভস্কি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আপনার আসলে স্পেকটেটর পাথওয়ের সিকোয়েন্স ৭, একজন সাইকিয়াট্রিস্ট প্রয়োজন। ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার সমস্যার সমাধানের কোনো একটা পথ খুঁজে পেয়েছেন, কিন্তু আপনার শুধু একজন দক্ষ লোক প্রয়োজন যে কাজটা সম্পন্ন করবে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এই গত কয়েক বছর ধরে ধর্মপ্রচারের পাশাপাশি আমি এমন সব মানুষ আর জিনিসের খোঁজ করছি যা আমাকে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত আর্থ মাদারের আশীর্বাদে আমি খুব রহস্যময় একটা বস্তু পেয়েছি। বলা হয়ে থাকে এটা একটা প্রাচীন ড্রাগনের দেহাবশেষ। ক্লাইন ভয় পেয়ে পালিয়ে যায়নি দেখে উট্রাভস্কি আশার আলো দেখতে পেল। সে উত্তর দিল, এটা ব্যবহার করে কেউ অন্য কারো আত্মার গভীরতম স্তরে অথবা স্বপ্নের একদম তলদেশে প্রবেশ করতে পারে। সেখানে মনের একটা বাস্তব রূপ ফুটে উঠবে। এভাবে তুমি সরাসরি আমার অতীতের সেই রূপটাকে দেখতে পাবে এবং লড়াইয়ের মাধ্যমে তাকে শেষ করে দিতে পারবে। সেই বিশেষ অবস্থায় সে যদি একবার মরে যায়, তবে সে আর কোনোদিন ফিরে আসবে না। রহস্যময় জগৎটা আসলেই অদ্ভুত। দ্বৈত ব্যক্তিত্বের চিকিৎসার এমন একটা উপায়ও এখানে আছে। ক্লাইন মনে মনে একটু অবাক হল এবং সাবধানে জিজ্ঞেস করল, এই জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে কি? অথবা যে এটা ব্যবহার করবে তার কি কোনো ক্ষতি হতে পারে? আর আপনার কেন মনে হলো যে আমি এই কাজটা করতে পারব না? বিশপ উট্রাভস্কি ক্লাইনের দিকে তাকিয়ে বলল, তুমি যখন এই রহস্যময় বস্তুটি ব্যবহার করবে, তখন তোমার জ্ঞান থাকলেও আত্মার বা স্বপ্নের অনেকগুলো স্তর থাকবে। আমার সেই অতীতের আমিত্ব তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এই সুবিধাটা ব্যবহার করতে পারে, এমনকি সে তোমাকে মেরেও ফেলতে পারে। আর একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, হ্যাঁ, মাত্র ৫ মিনিট, সেই রহস্যময় বস্তুটা তোমাকে পুরোপুরি জ্ঞানহীন করে দেবে এবং তোমার মন আর কখনো নিজের শরীরে ফিরে আসতে পারবে না, ওটা সেখানেই বলি হয়ে যাবে। এভাবে তুমি একটা জড় পদার্থে পরিণত হবে। তাছাড়া স্বপ্নটা যখন বাস্তবে রূপ নেবে, তখন হৃদয়ের সেই গভীরে, অর্থাৎ স্বপ্নের সর্বনিম্ন স্তরে তুমি যদি মারা যাও, তবে তার ফলও হবে মারাত্মক। ওটা একদম সত্যিকারের মৃত্যুর মতোই হবে। আমাকে বিশ্বাস করো, আমার অতীতের রূপটা তোমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাহলে ব্যাপারটা এই, তবে আমার জন্য এই সমস্যাটা কোনো বড় ব্যাপারই না। আমি এমন একজন যে স্পিরিট চ্যানেলিং বা স্বপ্নের ভেতরেও সচেতন আর যুক্তি দিয়ে চিন্তা করতে পারে। এমনকি সেই রহস্যময় বস্তুটা যদি আমাকে পুরোপুরি হারিয়ে দিতেও চায়, তাহলেও খুব বেশি চিন্তার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত লড়াই করার সুযোগ আছে, আমি ঘড়ির উল্টো দিকে ৪ পা হেঁটে নিজের উপাধিগুলো উচ্চারণ করলেই সরাসরি গ্রে ফগের ওপরে চলে যেতে পারব। ক্লাইন মনে মনে ভাবল, আসল সমস্যা হল অতীতের সেই বিশপ উট্রাভস্কি কতটা শক্তিশালী এবং তাকে হারানোর সম্ভাবনা কতটুকু। আর একটা বাস্তব রূপ পাওয়া আধ্যাত্মিক জগতের ভেতরে লড়াই করার নিয়মকানুন বা বিধিনিষেধগুলোই বা কি? ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে বলল, ফাদার উট্রাভস্কি, আপনি অতীতে কতটা শক্তিশালী ছিলেন? আমার মনে হয় না যে আমি নিশ্চিতভাবে হেরে যাব। বিশপ উট্রাভস্কির চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। আমি একজন যোদ্ধা ছিলাম।
আমি আমার বিয়ন্ডার পাথওয়ের সিকোয়েন্স 6 পৌঁছে গিয়েছিলাম এবং একজন ডন প্যালাডিন হয়েছিলাম। তার মানে সে প্লান্টার পাথওয়ের কোনো বিয়ন্ডার নয়। সে নিজেই বলেছে যে সে আগে অপরাধী ছিল এবং জলদস্যু হিসেবে কাজ করত। পরে আর্থ মাদার চার্চের মাধ্যমে তার পরিবর্তন হয় সিকোয়েন্স 6। হ্যাঁ, জেতাটা অসম্ভব কিছু না। একজন ম্যাজিশিয়ান হল এমন ধরনের বিয়ন্ডার যে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাছাড়া আমার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের কারণে আমার হৃদয়ের গভীরতম স্থান বা স্বপ্নের সর্বনিম্ন স্তরকে আমার নিজের এলাকা হিসেবেই ধরা যায়। ক্লায়েন্ট কয়েক সেকেন্ড ভেবে বলল, সেই রহস্যময় বস্তুটা কি তাকে দুর্বল করে দেবে? হ্যাঁ, তবে জায়গাটা তো তার প্রধান এলাকা, তাই সে খুব বেশি দুর্বল হবে না। বড়জোর মনে হতে পারে যে সে মাত্র একটা ভয়াবহ লড়াই শেষ করে এসেছে। উট্রাবস্কি তার আগের অভিজ্ঞতার কথা মনে করার চেষ্টা করল। এটা তো আমার জেতার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। ক্লায়েন্ট প্রশ্ন চালিয়ে গেল, সেই বিশেষ পরিবেশে কি আমার আলাদা কিছু খেয়াল রাখতে হবে? ঠিক সত্যিকারের লড়াইয়ের মতোই সব কার্যকর হামলা এখানেও কাজ করবে। মায়া আসলে মায়া হিসেবেই থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সে তোমাকে যে কোনো সময় স্বপ্নের অন্য স্তরে নিয়ে যেতে পারে। তখন আসল কোনটা আর মায়া কোনটা সেটা বোঝা কঠিন হয়ে পড়বে। বিশপ উট্রাবস্কি জোর দিয়ে বলল, তাই এই মিশনটা সফল করতে হলে তোমাকে অন্তত সিকোয়েন্স 6 অথবা বিশেষ কোনো সিকোয়েন্স 7 হতে হবে। এর ঝুঁকি একদমই কম নয়। হ্যাঁ, আমি যদি আর্থ মাদারের একটা পবিত্র নিদর্শনের ওপর শপথ না করতাম যে আমার ধর্মপ্রচার সফল হওয়ার আগে আমি চার্চের কোনো সাহায্য নেব না, তবে কাজটা এত কঠিন হতো না। ও আচ্ছা, এটাই তাহলে আসল ঘটনা। আমি স্বপ্নকে মোটেও ভয় পাই না। ক্লাইনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শেষ প্রশ্ন, একজন ডন প্যালাডিনের সাথে লড়াই করার সময় কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে? বিশপ উট্রাবস্কি তার কুঁচকানো কপালে ভাঁজ ফেলল এবং দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ন্ডারদের জন্য এই তথ্যগুলো আসলে গোপন থাকা দরকার। তবে তুমি যদি অনেক লড়াই অংশ নাও, তবে এমনিতেই কিছু বৈশিষ্ট্য বুঝে ফেলতে পারবে। তাছাড়া তুমি যত বেশি জানবে, সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে, তাই না? হ্যাঁ, ক্লাইন মাথা নেড়ে সরাসরি উত্তর দিল। পুরনো কথা মনে করার ভঙ্গিতে বিশপ উট্রাবস্কি বলল, একজন ডন প্যালাডিনের গায়ে একটা দৈত্যের মতো শক্তি থাকে। সে তার চারপাশের 40 থেকে 50 মিটার এলাকা ভোরের আলোয় ভরিয়ে দিতে পারে। সেই আলো শুধু মায়া বা ভ্রম দূর করে না, বরং প্রেতাত্মা আর অশরীরী আত্মাদের তাড়িয়ে দেওয়ার বিশেষ ক্ষমতাও রাখে। এমনকি অশুভ আত্মাদেরও সে দুর্বল করে দেয়। তারা তাদের শরীরের চারপাশে ডন আর্মার তৈরি করতে পারে, যা আসলে বিশেষ তলোয়ার দিয়ে তৈরি বর্মের মতো। এর কোনো ওজন নেই এবং এটা শরীরের নড়াচড়ায় কোনো বাধা দেয় না। এটা যদি ধ্বংস হয়ে যায়, তবে আবার তৈরি করতে কিছুটা সময় লাগে। সে বিভিন্ন ধরনের অস্ত্রও তৈরি করতে পারে। তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল 2 হাতে ধরার মতো একটা বিশাল তলোয়ার। এটাকে প্রায়ই সোর্ড অফ ডন বলা হয়। এটা খুব ধারালো, শক্ত এবং এর প্রতিটি আঘাত অপবিত্রতা দূর করার ক্ষমতা রাখে। এগুলো ছাড়াও ডন প্যালাডিনদের একটা বিয়ন্ডার ক্ষমতা আছে, যার নাম হারিকেন অফ লাইট। এটা সরাসরি মানুষের শরীর ধ্বংস করে দিতে পারে, প্রেতাত্মাদের নিশ্চিহ্ন করতে পারে এবং অশুভ আত্মার ক্ষতি করতে পারে। বিয়ন্ডার পাওয়ার খুব বেশি নেই, কিন্তু তারা আসলে আমার মতো বিয়ন্ডারদের শত্রু। তাদের আক্রমণ করার ক্ষমতা আর প্রতিরক্ষা দুটোই খুব বেশি, আর তারা মায়াজালকেও ভয় পায় না। একমাত্র আশার কথা হল, প্রেতাত্মা আর অশরীরী আত্মার সাথে লড়াই করার সময় ছাড়া একজন ডন প্যালাডিন এর রহস্যময় ক্ষমতাগুলো খুব একটা বিচিত্র নয়। ক্লাইন বিশপের কথাগুলো শুনছিল আর মনে মনে একটা যুদ্ধের পরিকল্পনা করছিল যে কিভাবে একজন ডন প্যালাডিনের মোকাবিলা করা যায়। সে এখানে রহস্যময় বলতে বোঝাতে চেয়েছে বিচিত্র কিছু করার ক্ষমতা, যা আগে থেকে আন্দাজ করা যায় না বা যা বোঝা কঠিন। বিশপ উট্রাবস্কি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। সে ক্লাইনকে কোনো চাপ দিল না, আবার চলেও যেতে বলল না। ধীরে ধীরে একটা পরিকল্পনা সাজানোর পর ক্লাইন মাথা তুলে তাকালো এবং বলল, হয়তো আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তবে আপনি মিথ্যে বলছেন না, সেটা নিশ্চিত হওয়ার জন্য আমার কয়েক মিনিট সময় লাগবে। বিশপ উট্রাবস্কি একটু অবাক হয়ে উত্তর দিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, জানি না তোমার এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে, কিন্তু অতীতের আমাকে একদমই খাটো করে দেখো না। সে লড়াই করতে ভীষণ পটু। আমি আমার জীবন নিয়ে কোনো রসিকতা করব না। ক্লাইন তার বুকে হাত রেখে নিচু হয়ে অভিবাদন জানাল এবং হারভেস্ট চার্চ থেকে বেরিয়ে গেল। একটা নির্জন জায়গা খুঁজে নিয়ে সে দ্রুত গ্রে ফগের ওপরে চলে গেল একটা ডিভিনেশন করার জন্য। সেখান থেকে উত্তর এলো যে কাজটাতে কিছুটা বিপদ আছে, তবে সেটা সামলানোর মতো। ক্লাইন সাথে সাথে বাস্তব পৃথিবীতে ফিরে এলো। গ্রে ফগের ওপরে তার সময় লেগেছিল বড়জোর 10 থেকে 20 সেকেন্ড। এরপর ক্লাইন হারভেস্ট চার্চে ফিরে এসে বিশপ উট্রাবস্কিকে বলল যে তখনও আগের জায়গাতেই দাঁড়িয়েছিল, আমি এই কাজটা করব। বিশপ উট্রাবস্কি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে বলল, তুমি যদি সফল হও, তবে আমি তোমাকে শুধু অ্যাপোথেকারি ফর্মুলাই দেব না, বরং একটা রহস্যময় বস্তু উপহার দেব, যার খুব বেশি খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
ক্লাইন প্রথমে একটু অবাক হল, তারপর মন থেকে প্রশংসা করে বলল, ফাদার, আপনি সত্যিই একজন দয়ালু মানুষ। বিশপ উট্রাভস্কি আর একটা কথাও বলল না। সে তার খয়েরি যাজকের পোশাকের ভেতরে লুকানো একটা পকেট থেকে একটা অদ্ভুত মোমবাতি বের করল। ছোট মোমবাতিটার বাইরের আবরণটা দেখে মনে হচ্ছিল মানুষের চামড়া দিয়ে মোড়ানো এবং তার ওপর কয়েকটা ফোলা ভাব আছে। এর সলতেটা ছিল একটা আঙুলের করের সমান লম্বা এবং কুচকুচে কালো রঙের। ওটার গায়ে ছোট ছোট ঘন আঁশের মতো নকশা ছিল। তোমার স্পিরিচুয়ালিটি দিয়ে এটা জ্বালাও। উট্রাভস্কি সেই ছোট্ট অদ্ভুত মোমবাতিটা ক্লাইনের হাতে দিল। ক্লাইন সাথে সাথে সেটা করল না। সে একটা দেশলাই বাক্স বের করে কয়েকটা কাঠি নিজের পকেটে ঢুকিয়ে নিল। সে আরও কয়েকটা কাঠি জ্বালিয়ে আবার ফুঁ দিয়ে নিভিয়ে ফেলল এবং গির্জার বিভিন্ন কোণে সেগুলো ছুঁড়ে দিল। তারপর সে তার কাছে থাকা কাগজের পুতুল, কাগজের চিরকুট, কাগজের লম্বা ফালি, আজিকের তামার বাঁশি আর বিভিন্ন কবজগুলো ঠিকঠাক করে নিল। সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করেই সে এই প্রস্তুতিগুলো নিল। সব কাজ শেষ হওয়ার পর ক্লাইন তুড়ি মারল এবং তার আঙুলের ডগায় নীল রঙের স্পিরিচুয়ালিটির আগুন জ্বলে উঠল। সাঁই সাঁই শব্দ হল। সে আগুনের শিখাটা ছোট মোমবাতিটার মাথায় ছোঁয়াল এবং দেখল কালো সলতেটা জ্বলে উঠল। বাইরে থেকে দেখে মনে হল কিছুই বদলায়নি, কিন্তু ক্লাইন স্পষ্ট বুঝতে পারল যে সে মনের জগতে প্রবেশ করেছে। তার একদম সামনে সে দেখল বিশপ উট্রাভস্কি তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তার 2.2 মিটারের চেয়েও বেশি লম্বা বিশাল শরীরটা একটা ভীতিজনক অনুভূতি তৈরি করছিল। অনুশোচনা করতে থাকা বিশপ তার দিকে তাকিয়ে আছে। তার মুখের মাংসপেশিগুলো কুঁচকে যাচ্ছে। এর কিছুক্ষণ পর তার মুখভঙ্গি অস্বাভাবিক হিংস্র হয়ে উঠল। শীঘ্রই ক্লাইন দেখল চারপাশের আলো আর ছায়া দ্রুত বদলে যাচ্ছে। তার মনে হল সে সত্যি সত্যিই একটা ভয়াবহ লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছে। ধপাস! লড়াই শেষে বিশপ উট্রাভস্কি সজোরে মাটিতে পড়ে গেল। তার নিথর শরীর থেকে প্রচুর রক্ত বইছিল। ক্লাইন শান্ত মনে তার সামনের দৃশ্যটা দেখল এবং তার ঠোঁট সামান্য কেঁপে উঠল। সে মনে মনে পুরো ব্যাপারটা বিচার করল। বেশ পেশাদার অভিনয়, কিন্তু আমি জানি যে এটা আসলে একটা স্বপ্নের ভেতরে থাকা স্বপ্ন।